আমি বৈদ্যনাথ আমি আসতে পেরেছি এইভাবে, এটা একটা স্বপ্ন ছিল। পায়ের ব্যথা সব চলে গেছে। আজকে সারাদিনে 35.91 কিলোমিটার। সবাই চলে যাচ্ছে, আমরা যেতে পারছি না। অনেক কঠিন রাস্তা, অনেক। ঝাড়খণ্ড বাবা নাগাড়ি। बोल बम बोल बम बोल बम बोल बम। গঙ্গার পবিত্র তীরে দাঁড়িয়ে যখন সুলতানগঞ্জ থেকে যাত্রা শুরু করি, তখন আমার গলায় ছিল গঙ্গা জলের কলস, আর হৃদয়ে ছিল অটল বিশ্বাস, জয় বাবা বৈদ্যনাথ। 105 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে খালি পায়ে, সে কথা জানতাম, কিন্তু জানতাম না এই পথ শুধু শরীরের নয়, এই পথ আত্মার, মন ও বিশ্বাসের এক মহাপরীক্ষা। প্রথম দিন সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু পথটা সহজ ছিল না। সূর্যের ঝলকানো রোদ, পাথরে ভরা রাস্তা, গরমে পুড়ে যাওয়া শরীর, সব কিছু মেনে নিচ্ছিলাম বাবার নামে। কিন্তু একসময় আমার পায়ে বড় বড় ফোসকা পড়ে গেল। হাঁটতে হাঁটতে সেই ফোসকা ফেটে রক্ত বেরিয়ে এলো। প্রতিটি পদক্ষেপ যেন এক একটা তীব্র যন্ত্রণার ঢেউ। পায়ে ব্যথা এতটাই হচ্ছিল, মনে হচ্ছিল থেমে যাই, একটু বসে থাকি, একটু বিশ্রাম নিই। কিন্তু ওই যে মাথায় যে বাবার জল আর হৃদয়ে যে তার ডাক, বলবাম, সেই ডাকি যেন রক্তের থেকেও গাঢ়। আমি থামিনি। ফোসকার যন্ত্রণা, রক্তের ফোঁটা সব ভুলে শুধু এগিয়ে চলেছি, কারণ এই যাত্রা শুধু শরীরের নয়, এটা ছিল আত্মা দিয়ে চলার, বাবার কাছে নিজেকে অর্পণ করার এক ত্যাগের উপাখ্যান। এই ফোসকা, এই রক্ত, এই ক্লান্ত শরীর, সব কিছু মিলিয়ে আজ আমি বুঝেছি বৈদ্যনাথ ধামের কাভাড়া যাত্রা কোনো সাধারণ পদযাত্রা নয়। এ হলো এক নিঃস্বার্থ ভক্তির অভিযান, যেখানে যন্ত্রণাও পবিত্র আর ত্যাগও একরকম আনন্দ। কারণ এই যাত্রার শেষে আছে সেই মহাদেব, যার চরণে এক ফোঁটা গঙ্গা জল অর্পণ করলেই মিলিয়ে যায় জীবনের সমস্ত ক্লেশ। আজও সেই রক্তের দাগ, ফোসকার চিহ্ন আমার পায়ে রয়ে গেছে, হয়তো রয়ে যাবে, কিন্তু সেসবই আমার জন্য গর্বের স্মৃতি। কারণ তা প্রমাণ করে আমি বাবার পথে হাঁটতে পেরেছি, আমি তার জন্য নিজেকে উৎসর্গ করতে পেরেছি। জয় বাবা বৈদ্যনাথ, বলবাম হর হর মহাদেব। বলবাম বলবাম বলবাম। হাই, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর এই যে আমাদের সরি চাওয়া হচ্ছে ভগবানের কাছে, তার একটাই কারণ, আমরা স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়েছি, আর এখানে গঙ্গা জল এই যে রাখা আছে, দেখো বাইরে সব বাঘগুলো রাখা আছে, তাই জন্য কিন্তু আমরা হচ্ছে গিয়ে এখন এখান থেকে বেরোবো। আজকে জুলাই মাসের 24 তারিখ। তোমরা আগের পর্বে দেখলে, কি দেখলে, কেমন দেখলে জানি না, তবে আজকের জার্নি কিন্তু আরও টাফ হতে চলেছে। আজকে মিনিমাম নাকি আমাদের 35 থেকে 40 কিলোমিটার হাঁটতেই হবে। এখন 5টা বাজে বিকেল। তো আমরা সকালবেলা 9টার সময় এখানে ঢুকেছিলাম, রেস্ট করলাম, ভিডিও এডিট করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে এবার বেরোচ্ছি। চলো দেখা হচ্ছে পুরো রাস্তার জার্নিতে। দেখো অলরেডি সব ভক্তরা এখন হাঁটতে শুরু করে দিয়েছে। এনারা হয়তো সারা রাত হাঁটবে না, কিছুটা গিয়ে আবার কোথাও রেস্ট নেবে। চলো এবার বেরোনো যাক। बोल बम বল বাম। এই দেখো দণ্ডি কেটে কেটে যাচ্ছেন, এনাদের কীরকম মানত একবার ভেবে দেখো। আমরা তো জাস্ট এই 105 কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছি, আর একবার ভাবো এনারা কিভাবে যাচ্ছেন। দেখো পা আমি ভালো করে একদম এই যে মোজা দিয়ে সুন্দর করে ভেতরে ক্রেপ ব্যান্ডেড করে একদম করে নিয়েছি। অনেকেই করেছে, আবার কেউ খালি পায়ে তো যাচ্ছেই। কীভাবে যাচ্ছে আমি নিজেও জানি না, কারণ আমার অবস্থা খুব খারাপ। এরকম টোটো আছে, যারা হাঁটতে পারবে না তারা বাবাধাম চলে যাবে।
এই বাবাধাম কত করে? কিতনা? बाबाधाम का 200 बम्बू। 200 টাকা নিচ্ছে কিন্তু এক একজনের। তো এরকম করে কেউ যেতে না পারলে চলে যেতে পারবে। আচ্ছা, শর্মা বিশ্বকর্মা ধারী থেকে আমরা এই গাড়ি করেও চলে যেতে পারবো বাবাধাম। চলো 60 কিলোমিটার এখন এখান থেকে আশা রাখছি। এখানে একজন বউ, একজন বয়স্ক মানুষ, উনিও দণ্ডি কেটে কেটে যাচ্ছেন। আবারও আমরা একটা নতুন গ্রামে ঢুকে পড়লাম। দেখো চারিদিকে কিন্তু এরকম হোটেল আছে, দোকান আছে, আর ভেতরে শোয়ার এরকম জায়গা আছে। এই যে আর প্রত্যেকটা হোটেল বলো বা প্রত্যেকটা যে ধর্মশালা বলো, তাদের প্রত্যেকের এরকম করে জল সব সময় চলতেই আছে, অল টাইম 24 আওয়ার্স। এদিকেও এই দেখো, এখানে নিচে দাঁড়িয়ে সবাই স্নান করে নেবে। এই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমরা নাকি মোটামুটি এই কাছাকাছি যাব। দেখো চলো এগোনো যাক। সময় আপডেট 6:26। बोलबम 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 साइड बम बोलबम साइड बम बोलबम 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 नेता तेरा वे कहता सेवानंद स्वामी मनराता बोला बाबा स्वामी। দারুণ দারুণ প্রোগ্রাম হচ্ছে রাস্তায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। কোথাও মহাদেবের এখানে আইটেম সং, এটা হচ্ছে বিহার। আবার কোথাও এই যে এরকম ডিজে টাইপের গান হচ্ছে। ফুল অফ প্রোগ্রাম রাস্তায়, কোনো চিন্তা নেই, ফুল এন্টারটেনমেন্ট। আরামসে যাবে তোমরা এই রাস্তায়, কোনো চিন্তা নেই। আস্তে আস্তে দেখো আমরা অনেকটাই চলে এসেছি। এখানে হচ্ছে পায়ের মাসাজের মেশিন। এখন আমরা একটু মাসাজ করাবো গভর্নমেন্ট থেকে ফ্রি অফ কস্ট। তো এই যে লাইনে এখন অনেকেই দাঁড়িয়ে আছে। এখন অবধি আমাদের 9:20 বাজে। আমরা 9 কিলোমিটার হেঁটেছি বিকেল 5:30 থেকে, মানে ওই 4 ঘন্টায় আমরা 9 কিলোমিটার চলে এসেছি। মাঝে 1 ঘন্টা আমি ভিডিও আপলোড করছিলাম, তারপরে আবার এখানে একটুখানি দেখলে বিশাল অনুষ্ঠান হচ্ছে। আমরা জিলেবিয়া ঢুকবো, দেখা ক্রস করছি না, ও এটাই জিলেবিয়া। চলে এসেছি দেখো। অবস্থা খুব খারাপ, পুরো ঘুরিয়ে হাঁটতে হচ্ছে। মানে কালকে তো আরও অবস্থা খারাপ ছিল, আজকে দেখো কী করেছি। ক্রেপ ব্যান্ডেড বেঁধেছি, না হলে আমি পারতাম না, অসম্ভব ব্যাপার। ক্রেপ ব্যান্ডেড বেঁধে তার উপরে মোজা পরে নিয়েছি। রাস্তা ভেজা থাকলে হাঁটতে সুবিধা হচ্ছে, শুকনো রাস্তায় নুড়ি কাকড় পায়ে পড়ছে, পারছি না। দেখো কত শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে যাচ্ছেন এই बोलबम। এখন একটু এই দোকানে ভাবছি গরম গরম দুধ খাবো, পায়ে খুব যন্ত্রণা করছে, উল্টো পাল্টা কিছু খেতেই ভালো লাগছে না।
চলো। গলায় থাকা আমাদের এই গঙ্গা জলের যে কলসি, এই প্লাস্টিকের, এটা এখানে রেখে দেবো। তার কারণ যে কোনো রেস্টুরেন্টে যখন আমরা খেতে ঢুকবো তখন কিন্তু কখনোই আমাদের এইটা নিয়ে ঢোকা উচিত নয়, কারণ আমরা খেতে ঢুকছি। আর খাওয়ার পরে অবশ্যই হাত ধুয়ে এঁটো কাটা যেন না হয়। তারপরে আবার এই কলসিতে আমরা ক্ষমাপ্রার্থী হয়ে আবারও এই কলসি নিয়ে বেরিয়ে যেতে হবে। তো এখানে যে রেস্টুরেন্টে থাকবে তার সামনে বা দূরে দেখবে যে এরকম ঝোলানোর জায়গা আছে, এখানে ঝুলিয়ে দেবো। এখন কি আমরা যাই খাবো, খাবার পরে আবারও হাত ধুয়ে দেখাবো কি করতে হয় আমাদেরকে। গরম গরম দুধ, গরম গরম দুধ। এই রাস্তায় হাঁটার জন্য এগুলোই এনার্জি, ভুলভাল কিছু খাবে না। আমরা কিন্তু এই ট্রেকে এসে, আমি ইভেন এখন কোল্ড ড্রিঙ্কসটা অনেক কমিয়ে দিয়েছি, খাই না বললেই চল। কারেন্ট চলে গেল হট করে, কি অবস্থা। তো যাই হোক, কোল্ড ড্রিঙ্কস আমি এগুলো একদম এখন খাই না, যেহেতু ট্রেক করি না। কখনো এই সোডা ওয়াটার টাইপের কিছু না খাওয়াই ভালো। দুধ খাও, জল খাও, ঠিক আছে। ওই মাঝে সাঝে হয়তো একটা মাজা খেলাম, তাও ওটা খাওয়া উচিত নয়, কারণ ওটাও কালার অ্যাড করা। আমুল কুল খাই, হ্যাঁ, এগুলোই আমরা খেয়েছি সাধারণত রাস্তায়। কোল্ড ড্রিঙ্কসে হাত দিইনি। কোল্ড ড্রিঙ্কস যে খাবে সে ট্রেক, মানে এই হাঁটা, ট্রেক তো নয়, সে আর হাঁটা কমপ্লিট করতে পারবে না। খাওয়া হয়ে গেছে, এবারে এই হট নিতে হবে, তোমাদের দেখিয়ে দিই কীভাবে নিতে হয়। গলায় পড়ে নিই, মানে অ্যাকচুয়ালি ক্ষমা চাইলাম গঙ্গা মায়ের কাছে। চলো, দেওঘর হচ্ছে আর 53 কিলোমিটার, এখানে দেখাচ্ছে। এই হচ্ছে সমস্ত বাসগুলো, দেখো, যেগুলো যাচ্ছে দেওঘর সুলতানগঞ্জ থেকে, সেগুলো এখানে রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছে। আর এখানে তোমাদেরকে দেখাই, কাভারের এক টিম এখানে কিন্তু পুরো জমিয়ে ব্যান্ড বাজাচ্ছে। আমরা আবারও এই রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। দেখো রাস্তা কোথায় চলে যাচ্ছে, এই রাস্তার শেষ নেই। আর এখানে যে ট্রফি দিচ্ছেন ওনারা, কলা দিচ্ছেন, ধন্যবাদ। মনে বিশাল কষ্ট লাগছে, বাবার কাছে যাচ্ছি, কষ্ট প্রকাশ করতে নেই, চোখ দিয়ে কখনো কখনো জল চলে আসছে। প্রচুর কষ্ট, প্রচুর। আমার পা চলছে না, পারা যাচ্ছে না। রাস্তাটা অনেকটা উঁচু হয়ে গেল। দেখো সময় আপডেট 10:11। এখানে লিট্টি চোখা পাওয়া যাচ্ছে, দেখি একটু লিট্টি চোখা খেয়ে নেবো ভাবছি। আস্তে আস্তে আমরা ঝাড়খণ্ডের দিকে ঢুকছি, মানে কিন্তু লিট্টি অ্যাভেলেবেল হয়ে যাবে একটু পর থেকেই। আর এই হচ্ছে লিট্টি, আমি ভাবছি লিট্টি খেয়ে নেবো। রাতে আর আজকে অন্য কিছু খাবো না। লিট্টি আটার জিনিস, কোনো তেল নেই, তার জন্য এটাই খেয়ে নেবো। বলবাম পাহাড় থাকবে না, আমি যেখানে হাঁটবো সেখানে তো হয় না। সেই একটা উঁচু পাহাড়, মানে আমরা এখন পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি, লাঠি নিয়েই কিন্তু যাচ্ছে, লাঠি নিয়ে। আমরা লাঠি না এনে ভুল করেছি। পাহাড় এই সময় গান করছে আমাকে দেখে, তোমার পিছু ছাড়বো না। বিশাল কষ্ট হচ্ছে, পা জাস্ট জ্বলে বিষ। দেখো কি প্রোটেকশন নেওয়া, আমি কালকে খুলে দেখাবো আমার পায়ের কন্ডিশন। আবার আজকে সারাদিনে 35.91 কিলোমিটার, মানে হচ্ছে আমরা আজকে শুরু করেছিলাম 21 কিলোমিটার থেকে, আজকে আমাদের যেখানে ঘুমিয়েছিলাম ওখান থেকে। তার মানে এখন আমরা আপাতত এসছি প্রায় 16 কিলোমিটার হাঁটা হয়ে গেছে রাত 12টার আগে হেঁটেছি। এখন আমাদের টার্গেট আছে নেক্সট 6 ঘন্টায় আবারও 16 এরকম, বা 10, তারপরে আরও 4 ঘন্টায় আরও 10, তাই তো, বা এরকম করেই আমাদের পরের 10টার মধ্যে আরও 20 কিলোমিটার কমপ্লিট করতেই হবে, এরকম আমাদের প্ল্যান আছে। টঙ্কেশ্বর এই এসে আমরা পৌঁছালাম টঙ্কেশ্বর। এই দেখো এখানে কি সুন্দর আদিয়োগী হয়েছে, তো দারুণ লাগছে। একবার দেখো সব ঘুমোচ্ছে,
কেউ নেই রাস্তায়, 2-3 জন বাদে। তো সৌম্য, এই এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে? ভালো। সকালে অনেক জ্বালা, মাইক চলে, রোদ্দুর সবে জ্বালা হচ্ছে। রাতে লোক নেই, নির্জন, আলো জ্বলে রয়েছে, রাস্তা দেখানো আছে, আস্তে আস্তে চল। একদম। কেউ না জ্বালাবে না ডিস্টার্ব করবে, কিন্তু দোকান খোলা আছে খাবার একদিকে, হ্যাঁ, ওষুধ খাবার সব অ্যাভেলেবেল। শুধু বোরলিন পাওয়া যায় না, বোরলিন বাড়ি থেকে নিয়ে আসবে, খুঁজেই পাইনি আমি। বড় লিনটা পাওয়া যায় না। বোরলিন নামই শুনিনি আর দেখলো। সময় আপডেট 2:47। আমরা এসে পৌঁছালাম কোথায় জানি না। কি সুন্দর গাছটা লাগছে, আমি এটাই বসে বসে এখন দেখছি। কি করবো, রাতে আর কাজ পাচ্ছি না। কিছু শ্রদ্ধালু বেরিয়েছে এখন আস্তে আস্তে। 3টে বাজতে চললো। জাস্ট একবার অবস্থা দেখো নিজের। পানি আর কিছু বলার নেই, মানে কোনোভাবে হাঁটছি, কোনোভাবে যেভাবে বাবা নিয়ে যাচ্ছেন, শুধু পৌঁছাতে হবে, এটাই মনে আশা। পারছি না, জাস্ট পারছি না। আমি হাসি মুখে কথা বলছি, এটাই। কি সৌম্য, পারছিস? ভগবান নিয়ে গেলেই যেতে পারবো, ব্যাস হ্যাঁ, খালি যেতে হবে ব্যাস। এরকম যাত্রা হয়েছে আগে? না, মদমহেশ্বর, অনেক ভালো ছিল। তুঙ্গনাথ, কেদারনাথ তো কেদারনাথ চুটকি, উড়িষ্যা। ওটা আমার কাছে একটা ঘর বলতে পারো। সিরিয়াসলি এইটা কই একটা ভাবরে সমান রাস্তা, ভাবছি কত সবাই ভাবে যে সোজা রাস্তা অনেক সত্যি। তাড়াতাড়ি চলে যাবো, আর পাহাড়ের রাস্তা অনেক কঠিন। আজকে ভাবছি না বাবু, গানটা আছে না, উঁচি উঁচি ওয়াদিও মে বসতে হে ভোলে শঙ্কর, কিন্তু আজকে বুঝতে পারছি না, না উঁচু দরকার নেই, নিচুতেই বাবা কাঁপিয়ে দিয়েছে বাবা আমাদেরকে। জাস্ট খেপে গেছি, মানে চোখ দিয়ে জাস্ট জলটা বেরোতে বাকি। পায়ের একটা লেয়ার চলে গেছে। পায়ের একটা লেয়ার চলে গেছে, পারছি না জাস্ট। তাই রাতটাকেই চুজ করেছি। দিনের আলোতে তো একদমই, সূর্যের আলোয় পারছি না। কি করে এত শ্রদ্ধালু পারছে দেখো না। এখানেও কতজন ঘুমাচ্ছে এই জায়গাটায়, কি করে যে এনারা পারছে জানি না। ওহ, দেখো একজন আসছেন বাঁক নিয়ে, কত আস্তে আস্তে গুটি গুটি পায়ে হয়তো পৌঁছে যাবেন ইনিও, ছোট ছোট স্টেপ ফেলে। একবার জাস্ট এই জায়গাটা দেখো, সেই কেদারনাথে যেমন সাজানো থাকে একদম ভীমশিলার পেছন দিকটায়, ঠিক এরকম করে দেখো কত পাথর সাজানো, মানে সাজানো থাকে বলতে সবাই সাজায়। আর এখানেও কিন্তু পুরো দেখো এই জায়গাটা এরকম, দারুণ লাগছে। আর রাস্তাটা কোথায় নিচেই নেমে গেছে, মোবাইলে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট এটাই হচ্ছে আমরা দেখে ফিল করতে পারছি। 3:48 সময়, রাত। ও, পায়ের অবস্থা এই হচ্ছে, হবে হবে হবে। লাস্ট 2 কিলোমিটার কোথাও বসিনি আমরা, সেই হাঁটছি একদমই চলছে। আর আমাদের কত কিলোমিটার বাকি টোটাল? দেওঘর বাবাধাম আছে 40-42। একদম 4:46। দেখো কত শ্রদ্ধালুরা, কত ভক্তরা এখনো কিন্তু বেরিয়ে গেছে। জাস্ট এই কিছুক্ষণ আগে থেকেই মোটামুটি ভিড় বেড়ে গেছে রাস্তায়। আস্তে আস্তে লাইট, রাস্তায় কিন্তু দেখো এখন ভোর 5টার কাছাকাছি। এখনই নুন, চিনির জল, গ্লুকন্ডি এগুলো সব পাওয়া যাচ্ছে। দিনের আলো ফুটছে, আর ওখানে দেখো কি সুন্দর একটা গণেশ মূর্তি, দারুণ কার্টুন টাইপের করা, দারুণ লাগছে। দেওঘর দেখাচ্ছে আর 34 কিলোমিটার। দেখো এখানে একটা ধর্মশালা আছে, আর আমরা এখন এখানে এসে পৌঁছলাম কাবাড়িয়া ধর্মশালা, এই জায়গাটাতে। এই জায়গাটার নাম কাবাড়িয়া। আর এই দেখো এখনও সবাই হাঁটছে একের পর এক মানুষজন। সময় আপডেট 6:44। ও, আর 34 কিলোমিটার বাকি। কি মনে হচ্ছে, হবে তো? আজই হবে? ওরে বাবা, আর আজকে কিছুটা রাখ, কালকের জন্য একটু থাকবে। আমরা 80 কিলোমিটার হাঁটবো, ঠিক আছে। এই এসে পৌঁছালাম আমরা কোটেরিয়া। দেখো অনেকে কেমনভাবে হাঁটছে, প্রচুর কষ্ট। আমরা এখন একটা জায়গায় বসে আছি, খুব সুন্দর জায়গাটা। মানে হাঁটতে তো এমনি কোনো অসুবিধা হবে না, চারিদিকে গাছপালা আছেই।
আর আপাতত আজকে ভাবছি এখনও 10 কিলোমিটার মতন হাঁটবো, যা লেখা আছে ভাগ্যে আজকে। চলো, ফাইনালি দেখতে পাচ্ছি বাবাধাম আর 28 কিলোমিটার লেখা রয়েছে। ওরে বাপরে, ফাইনালি দেখা। অনেক কষ্ট দেখতে পাবো। হ্যাঁ বল, 28 কিলোমিটার লাইন কতক্ষণ কি বলছিলি? লাইন দিতে হয় মোটামুটি, হ্যাঁ আগের বার তো তাই হয়ে, মানে প্রথম সোমবারগুলো তো তাই হয়ে। আর হাঁটতে পারছিলাম না, দিয়ে এটাকে খুলেছি, একবার অবস্থা দেখো, পুরো সাদা হয়ে গেছে, পাচ্ছি না। একবার আমার পায়ের অবস্থা দেখো, কি যাতা হয়ে আছে। হ্যাঁ সব ফেটে গেছে, নেই ফেড়া কোন মুড়িয়া বেশি আমাকে ফেটে গেছে সব। এই বুড়ো আঙুলটার জাস্ট অবস্থা দেখো, কি অবস্থা হয়েছে বুড়ো আঙুলটার। এখানে চামড়ার অবস্থা দেখো, কি যাতা অবস্থা হয়ে গেছে আমার এই পাটা দেখো। ইস, ভালো লাগছে না। ভাই আমি তাকাতে পারবো না ভাই। হ্যাঁ ইঞ্জেকশন। लाग गया तो चढ़ो। দেখো আমার পায়ের কি অবস্থা। আমার এখন সমস্ত কিছু ঠিকঠাক করা হচ্ছে। তোমরা দেখলে যে সিরিঞ্জ দিয়ে কিভাবে আমার পায়ের রক্ত জল সব বার করা হলো, খুব কষ্ট মানে হয়েছে। আর যেগুলো কি রক্ত জমাট বেঁধেছিল, আর দেখো এখন আবার মলমপট্টি করে এরকম করে আমাকে ড্রেসিং করে দিয়েছে, বললে এইভাবে হাঁটো কোনো অসুবিধা হবে না। তা আপাতত একটু ভালো আছি। এবার ওই 5 কিলোমিটার মতন ভাবছি আমরা আর হাঁটবো, হেঁটে কোথাও একটা থাকবো। উফ, হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম একটা নিঃশুল্ক সেবা শিবির, যেটা আমাদের কলকাতা থেকে কন্ট্রোল হয়, লেখা আছে শিবায়ম বালাজি ধর্মশালা কলকাতা। দুর্গাপুজোর আগে এখানে সমস্ত দুর্গা ঠাকুরের আমাদের ছেলে মেয়ে আর মা দুর্গা সবাইকে একসাথে দেখা যায়, তাই না? হেবি সুন্দর, প্রচুর রাস্তায় এরকম অনেক দেখতে পাবে। কথায় আছে না যে ঘরোয়া খাবার যদি মানে 3-4 দিন হয়ে গেল আমরা ঘরোয়া খাবার পাচ্ছি না, থাকলে তো পেতে হবেই মামা। একদম কপালে ছিল। আমরা শৌচালয় স্নানাগার দেখে রাস্তার ধারে এক জায়গায় ঢুকেছি, ঢুকে দেখলাম একটা বাড়ি। আর এখানে যে আন্টি আছেন, বাড়ির যে মালিক আছেন, ওনার আছেন, উনি বললেন যে তোমরা কি ভাত খেয়েছো? উনি নিজেই জিজ্ঞেস করলেন। আমি বলছি না এখনো খাইনি। বলছে খাবেন? বলছি হ্যাঁ। কি সুন্দর দেখো রান্না করে দিয়েছেন। এই হচ্ছে কিন্তু ভাগ্য ভাত। এখানে হচ্ছে পটল ভাজা, এটা যত সম্ভব কুদরুল ভাজা। এখানে আছে পটলের একটা তরকারি, পটল আলু দিয়ে তরকারি, আচার ডাল। ভাগ্য, এটাই ভাগ্য। আবার ঠান্ডা জল। যাই হোক, খাওয়া দাওয়া সারি একদম ঘরোয়া খাবার পেয়ে গেছি, কি বলবো আর। আবার বিকেলবেলা বেরিয়ে পড়বো আমরা এখান থেকে, একটু রেস্ট করে, এখানে রেস্ট করারও জায়গা আছে। বেরিয়ে পড়বো আমরা দেওঘরের উদ্দেশ্যে, বাবাধাম। সেটা আমরা মানে এতদিন ধরে হেঁটে হেঁটে আসছি, একদম এক ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য আজকের যাত্রা। ও খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই দাদার বাড়িতেই। যাই হোক, এখন আমরা আবার বেরোলাম।
পথ দেখাচ্ছে এখনো 18 কিলোমিটার বাকি। কালকে বাবার কাছে হয়তো পৌঁছে যাব সকাল সকাল। অনেক কঠিন জার্নি, আমি কাউকে রিকমেন্ড করবো না, যারা মানুষ করবে বারবার বলছি তারাই এসো। আমার পায়ের অবস্থা প্যাথেটিক, মানে আমার নেক্সট ট্যুর আমাকে মনে হচ্ছে বাড়ি গিয়ে ক্যান্সেল করতে হবে, আমি পারবো না যেতে। সবার কিরম অবস্থা হবে থোড়ি, হ্যাঁ এটাও বলা উচিত তোমার। আমার মতন সবার নাও হতে পারে, তবে হ্যাঁ সবার যে হবে এরকম কোনো মানে নেই। যাদের কনফিডেন্ট আছে হাঁটার ওপরে তারা আরামসে চলো। আর আমারও আছে কনফিডেন্ট, পাহাড়ি ট্রেক করেছি, কখনো আজ পর্যন্ত অসুবিধা হয়নি। কিন্তু এই রাস্তায় খালি পায়ে বোলবামের নাম নিয়ে চলো এবার। এখন এলাম আমরা গড়িয়ারি নদীর কাছে। তো গড়িয়ারি নদী ক্রস করে আমাদেরকে কিন্তু যেতে হবে। আমার পায়ের যা কন্ডিশন, পা ভেজাতেই হবে, কিছু করার নেই। 9টা 11 রাত্রেবেলাও কিন্তু আমাদেরকেই হাঁটতে হচ্ছে। কালকে সকালবেলা কি আমরা পৌঁছাবো আশা করছি। এখন ওই 16 কিলোমিটার মতন পথ বাকি আছে। খুব বেশি ভিডিও করতে পারছি না আমি, কারণ আমার শরীর দিচ্ছে না, পা দিচ্ছে না। নিজে এই ভোলে নাম করতে করতে, বোলবম করতে করতে আস্তে আস্তে পৌঁছাচ্ছি। এখন আমরা এই নদীর কাছেই একটা জায়গায় দেখছি চাউমিন পাওয়া যাচ্ছে। শরীরটা খারাপ, মুখে কিছু রুচছে না, তাই একটু চাউমিন ভাবলাম অর্ডার করি, পাওয়া যাচ্ছে যখন। শরীর পেন কিলার খেয়েছি একটু আগে, মানে ঘুম পাচ্ছে, বিশাল ঘুম পাচ্ছে। মানে কয়েকজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম, বললো পেন কিলার খেলে নাকি ঘুম পায়। মানে পেন কিলার আমি প্রথম খেলাম। চাউমিন, ভেজ চাউমিন মোটামুটি হয়েছে, ঝাল ঝাল ভালোই লাগছে। জল নিয়ে যেতে গেলে কিন্তু অনেক নিয়মাবলী আছে। খেয়ে দিয়ে উঠে তোমাদেরকে অবশ্যই হাত মুখ ধুয়ে ক্ষমা চেয়ে আবারও গঙ্গা মায়ের কাছে পারমিশন নিয়ে আমাদেরকে বেরোতে হবে। আমি এদিক দিয়ে এলাম, আর এই দেখো ব্রিজ যাবার রাস্তা, ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাব। এই আমরা এখন ব্রিজের ওপরে, নিচ দিয়ে জল যাচ্ছে, ওই যে দেখো। পা ভালো থাকলে আমিও হয়তো নদীর ওপর দিয়েই যেতাম। দেখো ওই জন্য ব্রিজ পুরো ফাঁকা, কেউ ব্রিজ দিয়ে আসে না, সবাই ওই নদীর ওপর দিয়ে যাওয়ার একটা মজা নেয়। জলের ওপর দিয়ে হাঁটু পর্যন্ত জল, কি আর করা যাবে। এই যে এই হচ্ছে এখান থেকে সবাই বসে বিক্রি করছে, আর এই সব ভক্তরা আসছে। বল বাম। মোটামুটি জল এই এতটা। সে যাচ্ছে পিতামদা ব্রিজ দিয়ে, যেহেতু পায়ে খুব লাগেছে। এই যে ও এলো এই সাইড দিয়ে, যেখান থেকে বেশিরভাগ লোকজন আসছে, আর আমি এলাম সোজা এখান থেকে। আমি একাই ছিলাম ব্রিজের ওপর, দেখালাম তোমাদের। এবার এগোতে থাকি। দেখো আমরা আরেকটা নতুন গ্রামে ঢুকে গেলাম এখন, আর বৃষ্টি পড়ছে। ভাবতেই পারছি না যে লাইফে প্রথমবার এত জায়গা হেঁটেছি। কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, দেউরিয়াতাল যখন করেছিলাম তখন সব মিলিয়ে হিসাব করেছিলাম যে প্রায় আমরা 100 কিলোমিটার পথ হেঁটেছিলাম। তবে একবারে 3টে রাতে 105 কিলোমিটার নয়, আজকে অবধি 90 কিলোমিটার এখন হেঁটেছি। একটু বসে আছি। এইভাবে যে এইভাবে যে পথ হাঁটবো, আর সব থেকে বড় জিনিস কি জানো, আমার পায়ে ইনফেকশন, পায়ে ব্যথা হয়ে গেছে, দেখেছো তোমরা, তাই নিয়ে পথ চলছি কোনো কারণে। তো অতটাও সোজা নয়। সবাই যেরকম বলে না যে কেদারনাথ অনেক কঠিন, কেদারনাথে পৌঁছানো সত্যিই কঠিন, অবশ্যই কঠিন। এটা আমি বলবো যে মহাদেবের কাছে পৌঁছানোটাই কঠিন। এই রাস্তা দিয়ে প্রতিদিন লাখে লাখে শ্রদ্ধালু যাচ্ছেন,
দেওঘরে বাবার মাথায় জল ঢালতে, কেননা সুলতানগঞ্জ থেকে জল নিয়ে এসে এখানেই ওনারা ঢালেন। সেই রীতি রেওয়াজটা একদম সেই কবে থেকে চলে আসছে, আর সেই রেওয়াজে পা বাড়িয়েছিলাম আমি, আর আজকে আমার পায়ের এই অবস্থা। যাই হোক, মহাদেবের আশীর্বাদে 90 কিলোমিটার এসেছি, আর 15 কিলোমিটারও চলে যেতে পারবো। হর হর মহাদেব, ভোলে বম বম ভোলে। সময় আপডেট 12টা বেজে 47 মিনিট। এই জায়গাটাকে ক্রস করার পরে যখন আমরা এলাম, এখানে প্রথমেই দেখছি শৌচালয় খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে স্নানের জায়গা। আর এই দেখো আমরা এসে কোথায় বসে আছি, লেখা আছে বৈদ্যনাথ মন্দির 10 কিলোমিটার, শিবগঙ্গা মানে একদম বৈদ্যনাথ মন্দিরের পাশেই, ওটাও 10 কিলোমিটার। তাহলে ফাইনালি আর 10 কিলোমিটার বাকি। ভাবাই যাচ্ছে না, এই বৈদ্যনাথ ধাম আমি একবার এসেছিলাম বাই ট্রেনে, 2 দিনে ঘুরে চলে গেছি, আর 3 দিনে নাকি হেঁটে হেঁটে আসছি। অবাক আমি, পেরেছি মানে 95 কিলোমিটার এসছি, এখনও 10 কিলোমিটার যেতে হবে। আশা করি পারবো। পায়ের ব্যথা নিয়েও করতে হয়েছে। সময় তো দেখালাম 6টা বাজে। আল্লাহ জানাবো, কয়েকজন শ্রদ্ধালুই এখন রাস্তায় চলছেন। চলো, কষ্ট হয়েছে, আরো কষ্ট করতে হবে। এই হচ্ছে তোমাদের পরীক্ষা। হাঁটতে থাকি। সবাই ঘুমোচ্ছে একবার, দেখো কত মানুষ। 4 ধামের গেট করা, বাহ খুব সুন্দর। বাবা নগরী মে আপকা স্বাগত হে। বাবা ধামে যাবার আগে আমরা এই জায়গায় এসে পৌঁছালাম। পায়ে হেঁটে প্রায় 95 কিলোমিটার বা 96 কিলোমিটার আসার পরে আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির দ্বিতীয় স্টেটে, যেটা হচ্ছে ঝাড়খণ্ড, বাবা নগরী। চলো। बोलबम 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 बोलबम। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে রেজিস্ট্রেশন এরিয়া। আমি জানি না এখানে নাম লেখাতে হয় কিনা। তো এখান থেকে আমরা এখন ক্রস করে, দেখো কি সুন্দর করা আছে পুরো গেট। এই গেট ক্রস করে আমরা এখন চলে যাব আমাদের গন্তব্য বাবাধাম। 454 নম্বর টোকেন, এই টোকেনটা আমি এখন পেলাম। এই টোকেনটা কিন্তু একদম এখান থেকে বেরোনোর সময় যারা যারা বেরোবে সবাইকে এরকম করে প্রোভাইড করছে। ও বিশাল ঝড় উঠেছে, মারাত্মক। बोलबम बोलबम बोलबम। সময় আপডেট ভোর 5টা 9। এতক্ষণ এই দোকানে আমরা বসেছিলাম, ফ্রেশ হলাম। এই যে এরকম অনেক টয়লেট দেওয়া আছে, আমরা ফ্রেশ হলাম। এইবার বেরোবো। এখনও 6.9 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। চলো, এই পায়ে যা যা ছিল খুলে ধুয়ে আবার লাগালাম। কি করে সম্ভব, বাপরে। ও সময় আপডেট 6টা 20। বাবাধাম দেখাচ্ছে আর 4.3 কিলোমিটার। তো আর 3 কিলোমিটার বাকি। দেওঘর নগর নিগম, স্বাগত নগর নিগমে চলে এলাম। এখান থেকে পুরো লাইন পড়ে। আমরা ঢুকে পড়েছি এখন একদম যেখান থেকে দর্শনের জায়গা শুরু হয়। দেখো কত ভিড়, কত শ্রদ্ধালু। ওরে বাপরে। এই সময় আপডেট কত দেখতো মোবাইলে? 6টা বেজে 49 মিনিট। ফাইনালি আমরা বাবাধামের একদম এই গেটের কাছে। ফাইনালি আমরা এই বাবা মন্দিরের পথে
ও সিরিয়াসলি এক অভূতপূর্ণ মুহূর্ত। প্রথমবার জীবনে এত কষ্ট, এত বাধা পেরিয়ে মন্দিরের গেটের প্রায় কাছাকাছি পৌঁছাতে চলে। একবার দেখো ভিড়টা, অনেক আগে থেকেই কিন্তু রাস্তাটা পুরো আলাদা করে দিয়েছে, আর সাইডে পুরো শ্রদ্ধালুদের জন্য আলাদা রাস্তা। দেখো দারুণ লাগছে। बोल बम बोल बम बोल बम। জীবনের এই যাত্রাটা আমার কাছে প্রচুর মেমোরেবল হয়ে থাকবে। কি হয়নি এই যাত্রায় আমার সাথে, সবার হয়তো হয় না, সবার যাতে না হোক আমি এটা ভগবানের কাছে প্রার্থনা করি। তবে সবাইকে আমি আসতেও বলবো না, যাদের মনে হবে যে বাবার কাছে কোনো মানত করতে চাও অবশ্যই আসো। দেখো এখন বৃষ্টি হচ্ছে এই যে, কিন্তু যখন বৃষ্টি হয় না তখন এটা তো অনেক শুকনো থাকে, তাই সবার যাতে পায়ে জল পড়ে, পায়ে যাতে কষ্ট না হয়, তাই জন্য দেখো কি সুন্দর এরকম কল করা। দারুণ লাগলো আমার এই সিস্টেমটা, পুরো পরপর পরপর করা। এই দেখো আমরা এখন শিবগঙ্গা যাবার রাস্তায় ঢুকে গেছি। বিশাল বৃষ্টি হচ্ছে, এতক্ষণ আমরা শেড দিয়ে আসছিলাম, এখন আমাদেরকে এরকম বৃষ্টিতে ভিজতেই হচ্ছে, কিছু করার নেই, আর কিছুক্ষণের অপেক্ষা। তো এই এসে পৌঁছালাম আমরা শিবগঙ্গা ঘাটের কাছে। ও এই হচ্ছে সেই শিবগঙ্গা, আর দেখো কি সুন্দর লাগছে, কত মানুষ স্নান করছে। শিবগঙ্গার সামনে সব পুজো হচ্ছে দেখো, আর এই যে তো এখন যাচ্ছি দর্শন করতে, দেখা যাক কতক্ষণ কি টাইম লাগে বুঝতে পারছি না। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই চলে এসছি আমরা একদম মন্দিরের কাছে, আর এই হচ্ছে ওপরে জেনারেল লাইন। এই যে দেখো সবাই দর্শন করে ফিরছে। এই যে আমরা চলে এলাম এখন এই দরজায়। আমি ভিআইপি ছাড়া আজকে দর্শন করতেই পারবো না, জেনারেল লাইনে নাকি প্রচুর ভিড়, জেনারেল নাকি আজকে প্রায় 5-6 ঘন্টা করে সময় লাগছে। আমি দাঁড়াতেই পারছি না, আমার পায়ের হাল দেখেছো, তাই ভাবলাম আমি 600 টাকা দিয়ে ভিআইপি দর্শন করে নিই, এইটুকু বললাম। তো এই যে দেখো এখানে ভিআইপি দর্শনের জন্য 600 টাকা লেখা আছে। আমি এখন এই রাস্তা দিয়ে ঢুকবো ভেতরে। এই হচ্ছে ভিআইপি দর্শন করার কার্ড, দেখে নাও। আর এই দাদা হচ্ছে আমার একটু চেনা পরিচিত, তো এই দাদাকে আমি কন্ট্যাক্ট করেছিলাম, প্রীতম দা। একদম চলো যাই ভেতরে। হ্যাঁ কিছু মনে করো না, আমি সাধারণত জেনারেলেই পছন্দ করি দেখতে, বাট আজকে আমাকে অ্যাকসেপ্ট করতে হলো ভিআইপি দর্শন। এই যে এখানে কার্ড পাঞ্চ করলেই আমরা ঢুকে যেতে পারবো। এই দেখো বেশ ভালো, কিন্তু সিস্টেমটা ভালোই হলো। এবার ঢুকে যাই। একবার জাস্ট ভিড় দেখো, দেখো একবার। এই যে জেনারেল আর ভিআইপি এখানে মিলে গেল, এই যে এই জায়গাটায় ভিআইপি আর জেনারেল একসাথে হয়ে গেল। এখন আমরা কিন্তু জেনারেল আর ভিআইপি লাইন একসাথে হয়ে গেছি। এই যে দেখো দর্শন হলো ফাইনালি। হ্যাঁ দর্শন করে বাইরে বেরোলাম, আমি পেরেছি। এটাই আমার কাছে বিশাল আনন্দের একটা দিন যে আমি করতে পেরেছি।
ভাবতেই পারিনি যে আমি পৌঁছাবো। আমি করতে পেরেছি। প্রচুর বৃষ্টি করছে। বেশ ভালোই কিন্তু আমি দর্শনও করলাম, বেশ ভালোই আমি জলও ঢাললাম। এখন এখানে বসে আছি, বসে বসে এই জায়গাটার দৃশ্য দেখছি। দেখো কি সুন্দর লাগছে। আর একবার ভক্তদের সমাগম একবার দেখো, কত মানুষজন এসছেন এই জল ঢালতে। বৃষ্টিটা শেষ হয়েছে, তার আমি অপেক্ষা করছিলাম যে বৃষ্টি শেষ হবে আর তোমাদেরকে দেখাবো। তোমরা কি জানো এই যে আমি বৈদ্যনাথ ধামে এখন আছি, এই বৈদ্যনাথ ধাম কেন বৈদ্যনাথ? জানি আমরা বৈদ্য কথার অর্থ কি? বৈদ্য কথার অর্থ হচ্ছে, বলা হয় না যে বৈদ্য এসছেন মানে ডাক্তার। কেন ডাক্তার? তো চিকিৎসক শিব কেন নাম হয়, মানে বৈদ্যনাথ, বাবা বৈদ্যনাথ কেন নাম হয়? তার পেছনের কাহিনী যদি তোমাদেরকে বলি, তার পেছনের কাহিনী হচ্ছে এটাই, যখন রাবণ শিবকে তুষ্ট করতে যজ্ঞ করছিলেন, তখন একটা একটা করে মাথা কেটে ফেলছিলেন। আর যখন শেষ মাথাটা কাটতে যান, তখন মহাদেব আসেন আর ওনার সবকটা মাথা লাগিয়ে দেন। কারণ রাবণ কিন্তু মহাদেবের চরম ভক্ত ছিল। আর তারপরে মহাদেবকে রাজি করান যে ওনাকে ওনার লঙ্কাতে নিয়ে গিয়ে বিরাজ করে, মানে হচ্ছে লঙ্কাতে নিয়ে গিয়ে ওখানে স্থাপন করবেন, মহাদেব ওখানেই থাকবেন। এই দেখে ভগবান বিষ্ণু আর আরও যারা দেব দেবতারা আছে তারা একটু মানে ভয় পেয়ে যায়। এই লিঙ্গ, ওনার এই লিঙ্গকে রাবণ নিয়ে যাচ্ছিলেন লঙ্কায়। আর সে সময় দেব দেবতারা প্ল্যান করে যে এই লিঙ্গ নিয়ে যাওয়া যাবে না, শিব ওখানে স্থাপন করলেন কি করে হবে। রাবণ যখন এই দেওঘরের ওপর দিয়ে যাচ্ছিলেন, সে সময় দেবতারা পেট খারাপ করিয়ে দেয়, মানে ভগবান বিষ্ণু পেট খারাপ করিয়ে দেয়, জোর টয়লেট পাইয়ে দেয়। আর মহাদেবের সত্য ছিল, তুমি কিন্তু আমার এই লিঙ্গ নিয়ে যেখানে রাখবে এই শিবলিঙ্গকে, সেখানে আমি স্থাপন হয়ে যাব। আর রাবণ তো একটু বোকাও ছিল, তখন কি করেছিলেন, উনি দেওঘরের এই জায়গায় নেমে পড়েন। নেমে পড়ার পরে ওনার জোর যে এই যে টয়লেট পেয়ে যায়, এর জন্য রাস্তায় পান একজন ব্রাহ্মণকে। ওই ব্রাহ্মণই ছিলেন বিষ্ণুরূপী ব্রাহ্মণ। আর ওনাকে বলে যান যে এটিকে দয়া করে মাটিতে রাখবেন। ব্যাস, তারপরে আর কি মহাদেবের এই লিঙ্গকে ভগবান বিষ্ণু মাটিতে রেখে দিলেন, মহাদেব স্থাপিত হয়ে গেল আমাদের এই দেওঘর। আর এই যে দেখছো, এই হচ্ছে শক্তিপীঠ। বলা হয় যে এখানে মা পার্বতীর মানে দেবীর এখানে পড়েছিল হচ্ছে হৃদয়, তাই এখানে এই শক্তিপীঠকে হৃদয় পীঠ নাকি বলা হয়। চলো তাহলে এবার এখান থেকে বেরোই। কেমন ছিল বলো তোমরা তাহলে এই জার্নি? তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব কষ্ট হয়েছে, এখনও কষ্ট হচ্ছে, পুরো খালি পায়ে বাড়ি যেতে হবে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো আমার সাথে একসাথে বলো, হর হর মহাদেব। সেদিনকারের পর আজকে আমি আবার টোটোতে চাপলাম। এখন এই টোটো করে যাব হচ্ছে যশোদী রেলওয়ে স্টেশন। 30 টাকা করে নেবে শেয়ারিংয়ে। চলো।